নতুন সরকারের প্রথম বাজেট আয় ব্যয়ের ভারসাম্য না রেখে উচ্চাভিলাষী হচ্ছে। মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধির মতো বিষয় গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিগত সরকারের বাজেট কাঠামো অনুসরণের সমালোচনাও করেন গবেষকরা। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় বাজেট 2026-27 রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা বিষয়ক এক প্রাক বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়। গত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ৮১%। সরকারি ব্যয় ও এডিপি বাস্তবায়ন হার ছিল আরও কম। ১৫ বছরে কর জিডিপি অনুপাত প্রায় ৯% থেকে কমে নেমেছে 7%-এর নিচে। বাজেট বাস্তবায়নে বেড়েছে দেশি বিদেশি ঋণ নির্ভরতা। এমন অবস্থায় ৯,৩০,০০০ কোটি টাকা ছাড়াচ্ছে সামনের বাজেট। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম মনে করে নতুন সরকারের বাজেট বাস্তবসম্মত হচ্ছে না। আমাকে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনতে হবে, কিন্তু আমার কতগুলো ফিসক্যাল নিডও রয়ে গেছে। সরকার প্রায় ৭ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করতে যাচ্ছে। এর মধ্যে ১,৩০,০০০ কোটি টাকাই ঘাটতির আশঙ্কা গবেষকদের। তারা বলছেন এডিপির পুরোটাই ঋণ নির্ভর। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রকে বাণিজ্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক করেন বক্তারা। ৪,৯০০ প্রোডাক্টে ইউএস থেকে ইম্পোর্ট করলে আমাকে শূন্য শুল্ক করতে হবে। এখন আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। যদি তারা শূন্য শুল্ক করেন, আমার কিন্তু অন্যান্য পার্টনার যারা আছে ওরা কিন্তু বলবে যে এই পণ্য তো আমিও বাংলাদেশে রপ্তানি করি, তো একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। ট্যাক্স এনফোর্সমেন্টের ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা বাড়ানো দরকার। এই যে জাজমেন্টাল হওয়া, কার সক্ষমতা আছে কার সক্ষমতা নাই, এই বিষয়গুলো যৌক্তিকভাবে এনবিআরকে অ্যাড্রেস করতে পারতে হবে। সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া বাজেট কাঠামোতে পরিকল্পনা সাজাচ্ছে বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তার মতে টাকা ছাপিয়ে খরচ করলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এই 1 কি 2 বছরে ভিত্তিভূমিকে স্থিতায়ন করার জন্য ওনারা সেই কৌশল কিন্তু নিলেন না। এইটা একটা বড় দুর্যোগ হিসেবে থাকবে। মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে এই বাজেটের ফলে। বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে এই বাজেটের ফলে। আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে। এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। সরকারি বেশিরভাগ সংস্থা দক্ষতার সঙ্গে বাজেট বরাদ্দের টাকা ব্যয় করতে পারে না। তাদের জবাবদিহি বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। আমরা এক ধরনের জমিদারি প্রথার মধ্যে আছি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম জমিদার। শিক্ষা ও স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি হাতে নিয়েছে সরকার, যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে ৫০% বেশি। সোমবার রাজধানীর এনইসিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভায় নতুন এডিপি পাশ হয়। সভা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বড় বাজেট ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংস্কার ও উন্নয়নের বার্ষিক কৌশলগত রূপরেখা শীর্ষক 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের উপস্থাপন ও অনুমোদন ইস্যুতে এ বৈঠক। সোমবার সকাল 10টায় পরিকল্পনা কমিশনে এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, দেশ বিদেশের অর্থায়নে নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এর মধ্যে জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। চবিলাস না থাকলে, আকাঙ্ক্ষা যদি বেশি না হয়, উন্নয়নের দিকে তো যাওয়া যাবে না। মন্ত্রী জানান, বাজেট বড় না হলে সামনের দিকে এগোনো যাবে না। ঘাটতি পূরণে নেওয়া হবে এনবিআর এর সহযোগিতা। একটা বড় বাজেটে আমরা যাচ্ছি যে এই বিনিয়োগ ছাড়া এই ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক যেটা, সেটা আমরা বড় করতে যাচ্ছি। বহুদিন নেটওয়ার্কের কথা শোনা গেছে, কিন্তু নেটওয়ার্ক তো বড় হয়নি। অর্থমন্ত্রী বলেন, দুর্নীতি লুটপাট করতে অনেক প্রকল্প নিয়েছিল বিগত সরকার, তাই সব প্রকল্প নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত, দুর্নীতি। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো, এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। প্রকল্প পরিচালক নিয়োগে সরকার নতুন পদ্ধতি অনুসরণ করবে বলেও জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও এখন নানা চাপে দেশের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা আর বিনিয়োগ স্থবিরতায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সোমবার পিআরআই কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বিশেষজ্ঞদের মতে আর্থিক খাতে সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন ছাড়া অর্থনীতির ঘুরে দাঁড়ানো কঠিন। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং জ্বালানি সংকট দেশের সামষ্টিক অর্থনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে দেশের অর্থনীতির বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের এমন চিত্র। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, তৈরি পোশাক ও রেমিট্যান্স এখন অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তবে রপ্তানি খাতের বহুমুখীকরণ না হওয়ায় দীর্ঘমেয়াদে ঝুঁকি বাড়ছে। প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে এলেও তৈরি হচ্ছে না পর্যাপ্ত মানসম্মত চাকরি। একটা ধারা এবং সামষ্টিক অর্থনীতির যে সূচকগুলো সেগুলো দুর্বল হতে দুর্বলতর হচ্ছে, যার কারণে we have observed the stability of the macroeconomy has weakened over the years. এবং তারপরে হচ্ছে যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি আরেকটা কারণ। বিশ্বব্যাংক বলছে জটিল নিয়ম নীতি, ঋণের উচ্চ সুদ, দুর্বল আর্থিক খাত, জ্বালানি সমস্যা এবং প্রশাসনিক জটিলতা ব্যবসা পরিবেশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের এখনও শক্তিশালী প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে মধ্যম আয়ের দেশের লক্ষ্য অর্জনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ বাড়ানো, মানসম্মত কর্মসংস্থান তৈরি এবং দ্রুত অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন। বাংলাদেশের অর্থনীতি যেখানে দাঁড়িয়েছে সেখানে অর্থ খাতের সংস্কার, রাজস্ব খাতের সংস্কার আর অপশনাল চয়েস নয়। আমরা অর্থনৈতিক যুক্তিতে বাধ্য এখন এই সংস্কারগুলা করার জন্য। Policy uncertainty. You cannot make a long-term decision about what to do with your firm. রাজনৈতিক এবং নীতিগত অনিশ্চয়তা বিনিয়োগের জন্য বড় বাধা। এই অনিশ্চয়তাগুলো থাকলে কোনো ব্যবসায়ী বিনিয়োগ করবেন না। এছাড়া ব্যবসায় গ্যাস, বিদ্যুৎ ও কাঠামোগত চ্যালেঞ্জ তো রয়েছেই। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে দেশে মূল্যস্ফীতি, কম রাজস্ব সংগ্রহ, আর্থিক খাতের দুর্বলতা এবং অর্থনীতির বাহ্যিক খাতের মতো চ্যালেঞ্জগুলো আরও বাড়িয়েছে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কার এনে পরোক্ষ করের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। সোমবার রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক আলোচনায় বক্তারা বলেন, বর্তমান কর কাঠামো ছোট ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। বক্তারা আরও বলেন, কর ব্যবস্থায় ভারসাম্য আনতে প্রত্যক্ষ কর আদায় বাড়ানো গেলে কর জিডিপি অনুপাতও বাড়বে। দেশের কর জিডিপি অনুপাত এখনও 6% ঘরে, যা অনেক উন্নয়নশীল দেশের তুলনায় কম। কর আদায়ে এখনও প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের উপরই নির্ভরশীল সরকার। পরোক্ষ করের উপর অতি নির্ভরশীলতা ও অর্থনীতিতে বহুমাত্রিক প্রভাব নিয়ে আলোচনায় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মতো এখনও কাঠামোগত সমস্যা রয়েছে কর ব্যবস্থায়ও। ট্যাক্স পলিসি যেটা ইনইকুয়ালিটি কমাতে, পভার্টির অভিঘাত কমাতে হেল্প করে, আমরা কি সেই ট্যাক্স পলিসিকে সেই জায়গায় ব্যবহার করছি? আমরা করছি না। করলে এই ইনডিরেক্ট ট্যাক্সেশনের এই আধিক্য কিন্তু থাকতো না। এটি এবং কি এই ভিডিএস এর কারণে অনেকেরই কিন্তু একটা ফেরত কিন্তু উদ্ভব হচ্ছে, এবং দিনের শেষে গিয়ে আমি যখন জানবো যে একটা প্রতিষ্ঠান আমি 2 বছর আগে ফেরত পাবো না, তখন আমি আমার যত ইন্টারেস্ট কস্ট আছে, যত কস্ট আছে, সবগুলো আমি কি করব, ফ্যাক্টরিং করব আমার প্রোডাক্ট কস্টের মধ্যে। আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিরা বলেন, সরকারের নীতিগত ভুলের কারণে ছোট ছোট ব্যবসায়ীদের উপর অতিরিক্ত করের চাপ তৈরি হয়েছে। সবসময় অভাব শুধু গার্মেন্ট সেক্টরে, বিটিএমই, বিজিএমই, বিকেএমই, তাদের অভাবগ্রস্ত শেষ হয় না। তারা ব্যাংকের টাকা সব নিয়ে গেছে। শুনতে খারাপ লাগবে, আমি অনেক ডিবেট করি, আমি প্রমাণ করে দিব তারা মানে কিভাবে মানে আনহেলদি কম্পিটিশন করে দেশটাকে একটা জিম্মি করে ফেলছে। কর ও ভ্যাটের আওতা বাড়িয়ে কর হার কমানো গেলে রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করেন গবেষকরা।
ভ্যাট 15%-এর জায়গায় 10% কেন? আমি বলবো 7.5% করেন। অনেক জায়গায় জিএসটি আছে 7.5%-এর মধ্যে। আপনি কমিয়ে এই ভীতি থেকে দূর করে কিভাবে এই যে সরকারি লোক কর্মকর্তারাই বলছে যে জনগণ ভ্যাট দিচ্ছে, সেটা সরকারের কোষাগারে যাচ্ছে না। বিশ্লেষকদের মতে কর ব্যবস্থায় আস্থা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে ট্যাক্স রেট এরকম, তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিগারেটের ওপর কর বাড়ালে দেশে অবৈধ সিগারেটের বাজার আরও বিস্তৃত হতে পারে বলে শঙ্কা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই-এর। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে অবৈধ সিগারেট বাণিজ্যের কারণে সরকার প্রায় 470 কোটি টাকা রাজস্ব হারিয়েছে। সোমবার রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সিগারেটের ফ্লোর প্রাইস বেশি হলে অবৈধ বাজার উৎসাহিত হয়। ফ্লোর প্রাইস যৌক্তিক পর্যায়ে রাখা গেলে বৈধ ব্যবসা ও রাজস্ব আয় দুটি বাড়তে পারে। সংস্থাটির মতে 2024-25 অর্থ বছরে কর বৃদ্ধির কারণে প্রায় 13 বিলিয়ন স্টিক সিগারেটের বৈধ বিক্রি কমেছে। এ অবস্থায় কর না বাড়িয়ে কারখানার সরবরাহ শৃঙ্খল নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় তামাক কর প্রশাসন গঠন, আমদানি ও সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার এবং অবৈধ সিগারেট বিক্রি বন্ধে টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছে পিআরআই। It will keep the legal market মানে লার্জ থাকবে, ইলিসিট মার্কেটটা কম থাকবে এবং এটা আরো রেশনালাইজ করলে তাহলে ওই যে ইলিসিট মার্কেট যে বেড়ে যাচ্ছে এটাকে অন্তত ঠেকানো যাবে। ঠেকাতে পারলে রেভিনিউ আউটকামটাও ভালো হবে। এবার কোরবানিতে গরু, ছাগল, মহিষ মিলিয়ে প্রায় 1 কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য আড়তদারদের। তবে শঙ্কা রয়েছে গরম আর চামড়ার সঠিক সংরক্ষণ ব্যবস্থা নিয়ে। উচ্চ মূল্যস্ফীতির কারণে এবার কিছুটা কম কোরবানির কথা বলছেন ট্যানারি মালিকরা। পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারির তাগিদও দিয়েছেন তারা। দেশের কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম কোরবানি ঈদ। মোট চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ হয় এ সময়। দেশের চামড়া বেচাকেনার সবচেয়ে বড় আড়ত পুরান ঢাকার পোস্তা। আড়তদাররা বলছেন, চামড়া সংগ্রহের সব প্রস্তুতি প্রায় শেষ। সারা দেশে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এজেন্টদের সঙ্গে। তবে এবার আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। গরমে সঠিক সময় চামড়ায় লবণ না দিলে নষ্ট হওয়ার ঝুঁকি আছে। অস্বস্তি বাড়াচ্ছে লবণের বাড়তি দাম আর ট্যানারি মালিকদের কাছে পাওনা টাকা নিয়ে। কোরবানির চামড়া কোটিখানিক হবে, আর আমার মনে হয় উৎসবমুখী হবে, যেহেতু নতুন একটা সরকার আসছে। কোরবানি ভালোই হবে ইনশাআল্লাহ। গরমের মধ্যে চামড়া 4 ঘন্টার উপরে রাখা যাবে না কোনো মতে, যেহেতু এটা পচনশীল দ্রব্য। 4 ঘন্টার উপরে গেলে চামড়াটা নষ্ট হয়। তো এটা তো অনেক মৌসুমী ব্যবসায়ী বুঝে না। সঠিকভাবে ছাড়ানো ও সংরক্ষণের অভাবে প্রতি বছর 15 থেকে 30 ভাগ চামড়া নষ্ট হয়। কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছরও মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করবে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সরকারের এমন উদ্যোগে সুফল পেতে সঠিক তদারকি চান ট্যানারি মালিকরা। গোখাদ্যের যে সংকট এবং দাম বৃদ্ধি, এটার কারণে অনেক খামারে কিন্তু আপনার তাদের খামার বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা মনে করি যে এবছর পশু কোরবানি আপনার হওয়ার কম সম্ভাবনা আছে এবং পাশাপাশি আপনার যে ইনফ্লেশন, সেটাও কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে এবার কোরবানিযোগ্য পশু রয়েছে 1 কোটি 23 লাখের বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নেতিবাচক দেশের 2 শেয়ার বাজার। ডিএসইতে সূচক কমেছে 23 পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। শেয়ার দর কমেছে 65 ভাগ কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে প্রায় 52 পয়েন্ট। সোমবার দিনের শুরু থেকে নেতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ার বাজার। দিন শেষে ডিএসইএক্স সূচক 23.07 পয়েন্ট কমে অবস্থান করছে 5203 পয়েন্টে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। আজ লেনদেন হয়েছে 726 কোটি 8 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 142 কোটি 15 লাখ টাকা কম। লেনদেনে অংশ নেয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 83টির, দর কমেছে 255টির। অপরিবর্তিত রয়েছে 54টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে আছে মেঘনা ইন্স্যুরেন্স, দ্বিতীয় ডমিনাস স্টিল এবং তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল দ্বিতীয়, তৃতীয় প্রাইম ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 51.92 পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে মোট 18,77,00,000 টাকার শেয়ার। সুমাইয়া সানজানা নিম্মি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 123 টাকা 25 পয়সায়, কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের দর বিনিময় হয়েছে 165 টাকা 81 পয়সায়, ইউরোর দরও কমেছে, বিনিময় হয়েছে 144 টাকা 72 পয়সায়, দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। সৌদি রিয়ালের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 33 টাকা 7 পয়সায়, দর বেড়েছে আরব আমিরাতের দিরহামের, বিনিময় হয়েছে 33 টাকা 73 পয়সায়, কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হয়েছে 403 টাকা 80 পয়সায়, মালয়েশিয়ান রিঙ্গিতের দরও কমেছে, বিনিময় হয়েছে 31 টাকা 16 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।